আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস ইন্ডিয়াস ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। আমরা এই ক্লাসের পার্ট 1 আলোচনা করেছি, ক্লাসটা হয়েছে, তোমরা অবশ্যই দেখবে যারা দেখোনি ক্লাসটা। আর আমি একটাই কথা বলবো, ক্লাসটা সম্পূর্ণ দেখবে, অনেক তথ্য পাবে। আর আজকের এই ক্লাসটা হচ্ছে পার্ট 2 এবং সেটা ফাইনাল পার্ট। আজকের এই ক্লাসে সমস্ত কিছু আলোচনা করা আছে, ক্লাসের মধ্যে অনেক ব্যাখ্যা রয়েছে, তোমরা অবশ্যই ক্লাসটা দেখো। আর এই ক্লাসের পিডিএফ আমি দেবো, কীভাবে দেবো না দেবো এই ক্লাসের ঠিক কোনো একটা জায়গায় আমি আলোচনা করব, তাই সম্পূর্ণ ক্লাসে দেখবে যদি এই ক্লাসের পিডিএফটা কেউ পেতে চাও। আর যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কতগুলো ক্লাস আমি রেগুলার বেসিসে নিয়ে আসার চেষ্টা করব বা আনবই। আর তোমাদের প্রস্তুতি যেন খুব ভালোভাবে দেওয়া যায়, তার জন্য আমি একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি। তো সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা, একটা লাইক, পারলে তোমাদের মতামত শেয়ার করো কী করে আরও বেটার করা যায়। সো লেট স্টার্ট। আমি শুরু করছি আজকের ক্লাস ঠিক পার্ট 1 থেকে, পার্ট 1 যেখান থেকে শেষ করেছি, 40 নম্বর পেজ। ইয়েস, আমরা লাস্ট পড়েছিলাম যে ভারতীয় যে আমাদের যে ডিফেন্স সিস্টেম, সেখানে মহিলাদের অবদান, প্রথম মহিলা কারা, সেখান থেকে পড়া হয়েছে। আজকের যেটা আমাদের পড়বো সেটা হচ্ছে আমাদের ভারতের পরমাণু পরীক্ষণ। প্রথমেই পুরো পরমাণু পরীক্ষণ তোমরা জানো, পরমাণু পরীক্ষণ আমাদের যে নিউক্লিয়ার টেস্ট ভারতের প্রথম কবে হয়। তো দেখো তোমরা ক্লাসটা, আমাদের প্রথম পরীক্ষণ হচ্ছে 1974 সালে। কোথায় হয় এটা আমরা জানি, রাজস্থানের পোখরানে হয়। সেই জন্য প্রথম পরীক্ষণকে আমরা কী বলি, পোখরান 1 বলি। এর প্রথম পরীক্ষণের যে কোড নেম, সেটা কী নামে পরিচিত, সেটা হচ্ছে আমাদের স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত। আর সেই জন্য প্রধানমন্ত্রী কে ছিলেন, আমাদের ইন্দিরা গান্ধী। এবার দ্বিতীয় পরীক্ষণ, এই যে দ্বিতীয় পরীক্ষণটা কবে হয়? দ্বিতীয় পরীক্ষণ হয়ে থাকে আমাদের হচ্ছে 1998 সালের 11ই মে। আর এই পরীক্ষাটা ছিল আমাদের সফল পরীক্ষা। সেই জন্যই, যেহেতু সফল পরীক্ষণ ছিল, সেই জন্যই এই 11ই মেকে আমরা কী করি, 11ই মেকে আমরা হচ্ছে আমাদের ন্যাশনাল টেকনোলজি ডে হিসেবে পালন করি। ন্যাশনাল টেকনোলজি ডে কবে পালন করা হয়? 11ই মে। হ্যাঁ, এটা হয়েছিল রাজস্থানের পোখরানে, সেই জন্য একে পোখরান 2 বলে হয়। এবার এই দ্বিতীয় পরীক্ষণের কোড নেম কী ছিল? দ্বিতীয় পরীক্ষণের কোড নেম ছিল হচ্ছে আমাদের মিশন শক্তি। অবশ্যই মনে রাখবে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আচ্ছা, আমরা নেক্সট আসছি। দেখো, বিভিন্ন রকম মিসাইল সিস্টেম, ভারতের মিসাইল সিস্টেম। অবশ্যই এখন বর্তমান সময়ে মিসাইল সিস্টেম যত উন্নত হবে, তত সেই দেশ একটা শক্তিধর দেশ হিসেবে পরিচিতি পাবে। তো ভারতের মিসাইল সিস্টেম জানবো। ভারতের প্রথম মিসাইল সিস্টেমের শুরু হয় আমাদের সেই 1983 সালে বলতে পারি। কার নেতৃত্বে? আমাদের এপিজে আব্দুল কালামের নেতৃত্বে 1983 সালে একটা প্রোগ্রাম লঞ্চ করেন তিনি। তার নাম হচ্ছে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অবশ্যই মনে রাখবেন নামটা। ডেভেলপড বাই এপিজে আব্দুল কালাম ইন 1983। সেই জন্য আমরা কী বলে থাকি, এপিজে আব্দুল কালামকে আমরা কী বলে থাকি? আমরা বলে থাকি ভারতের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এর প্রশ্ন যদি হয় আমাদের ভারতের, তাহলে মিসাইল ওমেন কাকে বলা হয়? মিসাইল ওমেন অফ ইন্ডিয়া, তাহলে সেটা হচ্ছে আমাদের টেসি থমাস। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভারতের প্রথম সফলভাবে দেশীয় ক্ষেপণাস্ত্র বা দেশীয় মিসাইল পরীক্ষা হয়। সেই মিসাইলের নাম কি? নাম হচ্ছে পৃথিবী ক্ষেপণাস্ত্র, অর্থাৎ মিসাইলটির নাম হচ্ছে পৃথিবী 1। কবে করা হয় এটা? 1988 সালে করা হয়। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে একটা আসে আমাদের, অনেকবার এসছে কোশ্চেনটা। ভারতের প্রথম মধ্যম পাল্লার অর্থাৎ ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল কি? সেই ব্যালিস্টিক মিসাইল যে পরীক্ষণ করা হয় ইন্টারমিডিয়েট, সেটার নাম হচ্ছে আমাদের অগ্নি 1। এই অগ্নি 1টা কবে করা হয়? 1989 সালে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ইন্টাগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারে কিন্তু আমরা পরপর বেশ কয়েক বছরের মধ্যে 5টি মিসাইল ভারত লঞ্চ করেছে। তো 5টি মিসাইলের নাম আমরা জানবো। তো আমরা যেমন দেখলাম পৃথিবী, অগ্নি, এগুলো কিন্তু আমাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আন্ডারেই কিন্তু করা হয়। আচ্ছা, মোড অফ মিসাইল মানে মিসাইলের ধরন। কী ধরন? প্রথমটা বলেছে সারফেস টু সারফেস, অর্থাৎ ভূমি থেকে ভূমি, এক ভূমি থেকে আরেক ভূমিতে যে আঘাত করা, সে মিসাইল। সারফেস টু সারফেস মিসাইল কি? উদাহরণগুলো তোমরা বসে দেখবে। হ্যাঁ, পৃথিবী, অগ্নি সিরিজ মানে কি? অগ্নি 1, অগ্নি 2, অগ্নি 3, অগ্নি 4, অগ্নি 5 পর্যন্ত পুরো সাকসেসফুলি লঞ্চ হয়ে গেছে। এবার অগ্নি 6-এর কাজ চলছে, যেটাতে অনেক দূরপাল্লার একটা মিসাইল। আর হচ্ছে প্রহার। এগুলো হচ্ছে আমাদের সারফেস টু সারফেস, নামগুলো মনে রাখবে।
তারপর সারফেস টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল মানে কি ভূমি থেকে আকাশ, সেটা ত্রিশূল, বরাক 8, এই যে বরাক 8 দেখতে পাচ্ছ, বরাক 8 কিন্তু ইন্ডিয়া আর ইসরায়েল মিলে নির্মাণ করেছে বরাক 8। আচ্ছা আকাশ S-400, তোমরা জানো S-400-এর কতটা ভূমিকা, এই যে আমাদের গেল অপারেশন সিন্দুর, সেখানে S-400-এর অনেক বড় ভূমিকা। তো এটা কিন্তু রাশিয়া নির্মিত। তারপর এয়ার টু এয়ার অর্থাৎ আকাশ থেকে আকাশ, আকাশ থেকে আকাশের মিসাইলগুলোর উদাহরণ কি, এটা হচ্ছে অস্ত্রটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, অস্ত্র আর নভেটার K-100, এই K-100 যে আছে এটা নির্মাণ করেছে রাশিয়া আর ইন্ডিয়া মিলে। তো এই অস্ত্র কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এয়ার টু এয়ার মিসাইল, মানে আকাশ থেকে আকাশ, এটা আমরা জেট মানে আমাদের ফাইটার জেট দ্বারা এটাকে নিক্ষেপ করে থাকি। এই অস্ত্র সম্বন্ধে বলি, অস্ত্র অলসো নোন অ্যাজ গান্ধীবা, এটা মনে রাখবে গান্ধীবা, গান্ধব যাকে বলা হয়। তো অস্ত্রটা কি, অস্ত্রটার মধ্যে দেখো এয়ার টু এয়ার মিসাইল, আর এটার মোডটা কি জানো তোমরা, দেখো মানে এটার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ এমন কোনো দৃশ্য যেটা যে মানে এমন কোনো জায়গা, এমন কোনো বস্তুকে আমরা আঘাত করবো যেটা দৃশ্যমান নয়, সেটা ঠিকমতো দৃশ্যমান নয়, আমাদের আকাশে ঠিকমতো দৃশ্যমান নয়, এবার সেই ধরনের বস্তুকে আঘাত করার জন্য এই অস্ত্র মিসাইল নির্মাণ করা হয়। কে নির্মাণ করেছে, আমাদের ভারতের গর্ব DRDO, হ্যাঁ, ডেভেলপড বাই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সো এটা অস্ত্র একটা আমাদের কি এয়ার টু এয়ার মিসাইল, এটা কিন্তু আমাদের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, অর্থাৎ কি বললাম, যেটা অদৃশ্যমান কোনো বস্তুকেও এটা আঘাত করতে পারে, দূরের কোনো অদৃশ্যমান বস্তুকে। এবার খুব সংক্ষেপে বুঝবো আমরা কি ডিফারেন্স বিটুইন ক্রুজ অ্যান্ড ব্যালিস্টিক মিসাইল। দেখো ব্যালিস্টিক অ্যান্ড ক্রুজ মিসাইলের মধ্যে পার্থক্য, আমাদের যে অ্যাটমসফিয়ার রয়েছে, ভূপৃষ্ঠ থেকে অ্যাটমসফিয়ার, ঠিক অ্যাটমসফিয়ারের অনেক নিচ দিয়ে, অর্থাৎ আমাদের অ্যাটমসফিয়ারের মধ্য দিয়েই ক্রুজ মিসাইল কিছুটা উপরে গিয়ে এই শেপে, এই আকৃতি নিয়ে এই শেপে সে লক্ষ্য বস্তুতে আঘাত করে, তার টার্গেটে আঘাত করে। কিন্তু ব্যালিস্টিক মিসাইলটা কি, ব্যালিস্টিক মিসাইল এইভাবে উপরে গিয়ে এটা ইউ আকৃতি, মানে উল্টা ইউ আকৃতির শেপ নিয়ে এসে তার টার্গেট বস্তুতে অ্যাটাক করে, আঘাত করে। তো ব্যালিস্টিক মিসাইল কি আমাদের অ্যাটমসফিয়ার, আমাদের বায়ুমণ্ডল যে রয়েছে, বায়ুমণ্ডলকে ভেদ করে উপরে গিয়ে তারপর সে প্রজেক্টাইল মোশনে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে। আর ক্রুজ মিসাইল কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের অনেক নিচ দিয়েই কিন্তু তার লক্ষ্যবস্তুতে টার্গেট করে। সেই জন্য এই ক্রুজ মিসাইলকে কি অনেক সময় না আমাদের শত্রুপক্ষ ডিটেক্ট করতে পারে না, যেহেতু খুব নিচ দিয়ে যায়, অনেক নিচ দিয়ে যায়, ভূপৃষ্ঠের 50 মিটার উপর মনে করো, এতটাও নিচ দিয়ে যায়, তার কিছুটা উপরেও যায়, মানে অনেক 50 মিটার নিচে পর্যন্ত চলে আসে, এতটা নিচ দিয়ে যায়, ঠিক আছে কি না। তো সেই জন্যই ক্রুজ মিসাইল খুবই গ্রহণযোগ্য, মানে খুবই ব্যবহার করা হয় ক্রুজ মিসাইলের। তো এই ক্রুজ মিসাইল আর হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। দেখো তোমরা একটা জিনিস, এই যে ক্রুজ মিসাইল দেখতে পাচ্ছ, তোমরা বলবে যে ঠিক আমি একটু বললাম যে এই রেঞ্জে যায়, কিন্তু এখানে আবার দেখতে ক্রুজ মিসাইল উপরে উঠলো, আবার নামলো, আবার উঠলো, এটা কি, এই ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি কি ক্রুজ মিসাইল হচ্ছে কি, আমরা যখন কোনো একটা টার্গেটটাকে ফিক্সড করে দিই, তো সে টার্গেটটা যেখানে যাবে ওর পিছু ধাওয়া করে সে গিয়ে কী করবে, সেখানে অ্যাটাক করবে। একবার টার্গেট ফিক্সড করলে সেটা ঠিক সেই লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করবে, সেই লক্ষ্যবস্তু যতই তার স্থান পরিবর্তন করুক। এটা ক্রুজ মিসাইলের একটা বিশেষ সুবিধা। বাট ব্যালিস্টিক মিসাইল কি, ব্যালিস্টিক মিসাইল কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড জায়গায়, একবার কোনো জায়গায় যে কোনো একটা স্থানে যদি ওকে ফিক্সড করে দেওয়া হয়, তাহলে সে ঠিক সেই দূরত্বে গিয়ে সেই জ্ঞানতে গিয়ে আঘাত করবে। এবার সেই জায়গাতে যদি কোনো যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে সেই জিনিসগুলো সে ক্ষতি করতে পারবে না, বা সেই জায়গাতে গিয়ে সে আঘাত করবে। তো ব্যালিস্টিক মিসাইল সাধারণত আমাদের এক দেশ থেকে আরেক দেশের অনেক অভ্যন্তরে, অর্থাৎ এক মহাদেশ থেকে আরেক মহাদেশে অ্যাটাক করতে আমরা ব্যালিস্টিক মিসাইলটাকে ব্যবহার করে থাকি, আর ক্রুজ মিসাইল সাধারণত কাছাকাছি ওয়ারের ক্ষেত্রে। তো যাই হোক, তোমরা হয়তো স্বাভাবিকভাবে একটু হলেও বুঝছো। এবার এই ক্রুজ মিসাইলের উদাহরণ তোমরা মনে রাখবে। হ্যাঁ, আমাদের ক্রুজ মিসাইল আছে, দেখো ব্রাহ্মোস, ইন্ডিয়া রাশিয়া মিলে নির্মাণ করেছে ব্রাহ্মোস। প্রশ্ন আসে যে ব্রাহ্মোস এই মিসাইলটা কোন দুটি দেশের নদীর মিলিত নাম? ইন্ডিয়া আর রাশিয়া মনে রাখবে। এদিকে হচ্ছে আমাদের নির্ভয়, DRDO নির্মাণ করেছে নির্ভয়। এই নির্ভয় আর ব্রাহ্মোস হচ্ছে এই দুটি ক্রুজ মিসাইলের উদাহরণ। মনে রাখবে এই দুটো কিন্তু ক্রুজ মিসাইল ভারতের, বাকি যত মিসাইলের নাম পাবে সব ব্যালিস্টিক মিসাইল। এই যে ব্রাহ্মোস দিয়ে আছে, দেখো ব্রাহ্মোস অপারেট অন ফায়ার অ্যান্ড ফরগেট, বুঝতে পারছো? ফায়ার অ্যান্ড ফরগেট প্রিন্সিপাল। সে কোন নীতির উপর কাজ করে? ফায়ার অ্যান্ড ফরগেট, অর্থাৎ লক্ষ্যবস্তুতে ব্রাহ্মোসকে তোমরা সেট করে দাও, সেই লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করবে। ওকে একবার ফিক্সড করে দেওয়ার পর ভুলে যাও, অর্থাৎ সে তার কাজ করবেই। ফায়ার অ্যান্ড ফরগেট প্রিন্সিপালের উপর সে কাজ করে থাকে। নিশ্চয় বোঝা গেছে? দেখো, আর ইন্ডিয়াস ব্রাহ্মোস মিসাইল ইজ ওয়াইডলি নোন ফর দ্য হাই অ্যাকুরেসি অ্যান্ড প্রেসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটিস। অর্থাৎ এর মানেটা কী বলেছে? এই যে ব্রাহ্মোস মিসাইল, প্রশ্নটা এসছে অনেকবার SSC এক্সামে, ডিফেন্সে বিশেষ করে, যে কোন মিসাইলটি হাই অ্যাকুরেসির ওপর কাজ করে, মানে অর্থাৎ ওকে যদি কোনো টার্গেট বস্তুতে কোনো টার্গেট বস্তুতে ওকে ফিক্সড করে দেওয়া হয়, তাহলে সে খুব কম আছে যে সেখানে আঘাত করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই তার অ্যাকুরেসি একদম সঠিক জায়গায় গিয়ে পড়ে।
সেই জন্য হাই অ্যাকুরেসি পলিসিতে কাজ করে আমাদের ব্রাহ্মস মিসাইল। ব্রাহ্মস মিসাইল খুব খতরনাক একটা মিসাইল। আচ্ছা, এবার দেখবো কি এই যে ক্রুজ মিসাইল বললাম, পৃথিবীর প্রথম ক্রুজ মিসাইলটির নাম কি? V1 ফ্লাইং বম্ব। V1 ফ্লাইং বম্ব। এটা কে প্রথম করেছে, ডেভেলপ করেছে? নাজি জার্মানি। তোমরা ন্যাৎসি জার্মানির নাম শুনেছো? ন্যাৎসি জার্মানি। তো সেই জার্মানি কি করেছে? এটাকে নির্মাণ করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, ঠিক আছে না? এই যে ক্রুজ মিসাইলগুলো আছে কি না, ক্রুজ মিসাইল বলছে গতি অনুযায়ী 3 ধরনের, শুধু ক্রুজ মিসাইল নয়, এই গতি অনুযায়ী আমরা ব্যালিস্টিক মিসাইলকেও বলতে পারি গতি অনুযায়ী। তো তোমরা দেখো করে মিসাইলের গতি 3 ধরনের হয়। এবার দেখো তোমার কী কী, এটা একটু মন দিয়ে শুনবে, ব্যাপারটা বোঝার আছে। সাবসনিক, সুপারসনিক আর হচ্ছে হাইপারসনিক মিসাইল 3 ধরনের। সাবসনিক মিসাইল, সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল। এবার যদি দেখো শব্দের গতিবেগের চেয়ে যদি কম হয় কোনো মিসাইলের গতি, অর্থাৎ 1 ম্যাকের চেয়ে কম হয়, তাহলে তাকে আমরা বলবো সাবসনিক। এই যে নির্ভয় মিসাইলটা বললাম সেটা একটা ক্রুজ মিসাইল, সেটা আমাদের কিসের উদাহরণ? তাহলে এই নির্ভয়টা আমাদের সাবসনিক মিসাইলের উদাহরণ, কারণ এর গতিবেগ ঠিক 1 ম্যাকের কম, অর্থাৎ শব্দের গতিবেগের চেয়ে কম। এবার সুপারসনিকটা কি? সুপারসনিক কী বলেছে? শব্দের গতিবেগের চেয়ে বেশি, অর্থাৎ 1 ম্যাকের চেয়ে কিন্তু বেশি। এটা উদাহরণ যদি আমরা বলি, তাহলে উদাহরণটা কী পড়বো আমরা? তাহলে উদাহরণ পড়বো হচ্ছে আমাদের ব্রাহ্মস। এই ব্রাহ্মস এটা আমাদের কি? এই ব্রাহ্মস হচ্ছে আমাদের সুপারসনিক মিসাইল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইল শব্দের গতিবেগের চেয়ে 5 গুণ বেশি। শুধু বেশি হলে হবে না, বেশি হলে তো ব্রাহ্মস, আমাদের সুপারসনিক, বাট 5 গুণ যদি বেশি হয়, শব্দের গতিবেগের চেয়ে 5 গুণ, মনে রাখবে শব্দের যা গতিবেগ তার থেকে 5 গুণ বেশি হয় তার গতিবেগ, তাহলে সেটাকে আমরা বলবো হাইপারসনিক। তাহলে হলো সাবসনিক, সুপারসনিক, হাইপারসনিক। এই হাইপারসনিক অর্থাৎ 5 ম্যাকের বেশি এর গতিবেগ হবে। উদাহরণ যদি বলি, উদাহরণ হচ্ছে আমাদের ব্রাহ্মস 2। শুধু ব্রাহ্মস হলে সুপারসনিক, ব্রাহ্মস 2কে একটু ডেভেলপ করা হয়েছে, এর গতিকে বাড়ানো হয়েছে, এটা হচ্ছে কি আমাদের হাইপারসনিক। এই যে সৌর্য কি? সৌর্যটা আমাদের এটা একটা ব্যালিস্টিক মিসাইল, যদিও, ঠিক আছে কি না? এটা একটা ব্যালিস্টিক মিসাইল। এটা কি আমাদের সাবমেরিন থেকে লঞ্চ করা একটা ব্যালিস্টিক মিসাইল, এটাও কিন্তু আমাদের হাইপারসনিক মিসাইল। তো আচ্ছা, 1 ম্যাক কথার অর্থ কি? 1 ম্যাক ইকুয়াল টু দেখো 343, অর্থাৎ 343 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 343 মিটার যদি গতি হয়, সেটাকে আমরা বলি শব্দের গতিবেগ সাধারণত কি? প্রতি সেকেন্ডে 343 মিটার প্রতি সেকেন্ডে, এটাকে বলে 1 ম্যাক। এবার এই গতির থেকে কম হলে সাবসনিক, এই গতির থেকে বেশি হলে সুপারসনিক, বাট এই গতির যদি 5 গুণ বেশি হয় তাহলে হাইপারসনিক। নিশ্চয়ই বোঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের গতি অনুযায়ী মিসাইলের ভাগ। আচ্ছা, এবার এই যে সৌর্য মিসাইলটা বললাম, সৌর্য মিসাইলটা কি? সৌর্য মিসাইলটা কি? ইজ অ্যান ইন্ডিজেনাসলি, অর্থাৎ ভারতীয়ভাবে, একদম ভারতীয় প্রযুক্তিতে নির্মিত। কার দ্বারা? DRDOর দ্বারা, ঠিক আছে? একটা হাইপারসনিক মিসাইল, সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইল। নেক্সট আমরা আসবো ব্যালিস্টিক মিসাইল সম্বন্ধে। ব্যালিস্টিক মিসাইলগুলোর উদাহরণগুলো পড়ি আমরা। ক্রুজ মিসাইলকে দেখলাম ব্রাহ্মস আর হচ্ছে নির্ভয়। এবার ব্যালিস্টিক মিসাইলগুলো দেখো, ব্রাহ্মস বাদ দিয়ে, নির্ভয় বাদ দিয়ে ভারতীয় বেশিরভাগ মিসাইলগুলি হচ্ছে আমাদের ব্যালিস্টিক মিসাইল। অগ্নি সিরিজের সমস্ত, পৃথিবী সিরিজের সব, ধনুষ, প্রহার, ত্রিশূল, আকাশ, বরাগেট আর K2, K5। এই যে K2, K5 মনে রাখবি, যখনই কে দিয়ে নাম থাকবে কিনা আমাদের, K ফর কালাম, অর্থাৎ APJ আব্দুল কালাম, তার নামে কিন্তু এই মিসাইলগুলোর নামকরণ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্রলয়। এখানে এই ধনুষ, তো K5, এই যে মিসাইলগুলো, এগুলো কিন্তু আমাদের নেভি ইউজ করে থাকে, নেভি, সবগুলো ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে না? ওকে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি? ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাসলি, ভারতীয় প্রযুক্তিতে নির্মিত ব্যালিস্টিক মিসাইলটির নাম কি? এটা হচ্ছে আমাদের পৃথ্বী। আমরা প্রথমেই পড়েছি 1988 সালে, ঠিক আছে না? এবার তোমরা দেখো, তার পৃথিবীতে প্রথম এই ব্যালিস্টিক মিসাইল, মডার্ন ব্যালিস্টিক মিসাইল নির্মাণ করেন কে? কোন দেশ? এটা হচ্ছে আমাদের নাৎসি জার্মানি, অর্থাৎ নাৎসি জার্মানি। ঠিক 1930 থেকে 1940-এর মধ্যে যে আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে, ঠিক আছে না? এবার কার নেতৃত্বে? এটা হচ্ছে লিডারশিপ অফ দ্য ওয়ার্নার ভন ব্রান। ওয়ার্নার ভন ব্রানের নেতৃত্বে জার্মান কী করে থাকে? A4 বা A4 V2 রকেট, A4 রকেট নামে একটা আধুনিক ব্যালিস্টিক মিসাইল নির্মাণ করে, ঠিক আছে না? এটা মনে রাখবে তোমরা। এই ব্যালিস্টিক মিসাইলগুলো বললাম কিনা, আমরা গতি অনুযায়ী বললাম ভাগ। এবার দেখো এই ব্যালিস্টিক মিসাইলগুলোর আমাদের রেঞ্জ রয়েছে, যে এর কতদূর পর্যন্ত সে নিক্ষেপ করতে পারে, কতদূর পর্যন্ত সে আঘাত করতে পারে। এই যে রেঞ্জ, শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ, ইন্টারমিডিয়েট রেঞ্জ আর হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল রেঞ্জ, এখান থেকেও আসে। শর্ট রেঞ্জ মানে আমরা দেখব সাধারণত 1000 কিলোমিটারের মধ্যে, এটা শর্ট রেঞ্জ। আর মিডিয়াম রেঞ্জটা হচ্ছে 1000 থেকে 3000 কিলোমিটারের মধ্যে। আর যদি আমাদের হয় ইন্টারমিডিয়েট রেঞ্জ, সেটা হচ্ছে 3000 থেকে 5500 কিলোমিটারের মধ্যে। আর যদি বলে আমাদের ইন্টারকন্টিনেন্টাল, কন্টিনেন্টাল মানে বলছে মহাদেশীয়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ, সেটা রেঞ্জ হবে 5500 কিলোমিটার থেকে বেশি।
তো এই যে বিভিন্ন ধরনের রেঞ্জ অনুযায়ী বললাম, তাদের উদাহরণগুলো পড়ি। শর্ট রেঞ্জ মিসাইল যে আছে ভারতের কী কী, পৃথিবী সিরিজটা যে পৃথিবী সিরিজের 1, 2, 3 পুরো পৃথিবী সিরিজটা হয়। তার সঙ্গে অগ্নি 1, এই যে অগ্নি 1টা কিন্তু আমাদের শর্ট রেঞ্জ, প্রলয়, তারপর হচ্ছে প্রহার, ঠিক আছে না। এবার মিডিয়াম রেঞ্জের মধ্যে কী কী পড়ছে, অগ্নি 2 পড়ছে, নির্ভয় পড়ছে, ও নির্ভয়টা হচ্ছে আমাদের এর মধ্যে পড়ছে। নির্ভয় যদি একটা আমাদের ক্রুজ মিসাইল জানি আমরা। ইন্টারমিডিয়েট রেঞ্জ মধ্যম পাল্লার যদি বলি তাহলে হচ্ছে আমাদের কি অগ্নি 3 মনে রাখবে, অগ্নি 3। আর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কোনটা তাহলে, মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেটা হানা দেওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ভারতের অগ্নি 5 মনে রাখবে। অগ্নি 5 হচ্ছে ভারতের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই ধরনের রাশিয়ারও একটা আমাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তার নামটা কি, তার নাম হচ্ছে RS-28 সারমাট, নামটা মনে রাখবে, RS-28 সারমাট, যেটা রাশিয়া নির্মিত, ঠিক আছে না, রাশিয়ার, ভারতের না, এটা রাশিয়ার মধ্যেই রয়েছে, ভারত এটাকে নেয়নি। এবার দেখো এই যে বললাম ভারতের আমাদের প্রথম যে আমাদের প্রোগ্রাম মিসাইল লঞ্চ করার, সেই প্রোগ্রাম অনুযায়ী যে মিসাইলগুলো পর্বত নির্মাণ করা হয় সেইগুলোকে মনে রাখার কৌশল কী, জাস্ট মনে রাখবে 5টা মানে খুব ইম্পর্টেন্ট মিসাইল পাটনা নামে। P4 কি, P4 হচ্ছে আমাদের দেখবে, P4 হচ্ছে পৃথিবী, আর A4 হচ্ছে অগ্নি, আর যদি আমরা বলো T4 ত্রিশূল, N4 নাগ, আর A4 আকাশ। এই যে পৃথিবী, অগ্নি, ত্রিশূল, নাগ, আকাশ, এটা কী ধরনের মিসাইল, দেখো পৃথিবী হচ্ছে ভূমি থেকে ভূমি, অগ্নি ভূমি থেকে ভূমি, আর ত্রিশূল ভূমি থেকে আকাশ, ত্রিশূল উপরে যাবে নিশ্চয়ই। নাগ হচ্ছে কিন্তু প্রশ্ন এখান থেকে আসে আমাদের ভারতের একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, সেটা হচ্ছে আমাদের নাগ, আর আকাশ হচ্ছে ভূমি থেকে আকাশ। তো এই যে অগ্নি 5 সম্বন্ধে দেওয়া আছে, অগ্নি 5 আমরা একটু আগে আলোচনা করলাম, ভারতের একটা ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। এই যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা দীর্ঘ দূরত্বের একটা ব্যালিস্টিক মিসাইল। এটা রেঞ্জ কি 5000 থেকে প্রায় 8000 কিলোমিটার, মনে রাখবে, এটা আনুমানিক 5000 থেকে 8000 কিলোমিটার। এরপরে আসছে ভারত খুব তাড়াতাড়ি নিয়ে আসবে আমাদের অগ্নি 6, যার পুরো কাজ চলছে। এই অগ্নি 6 যদি একবার সফলভাবে হতে পারে তাহলে চীন এবং পাকিস্তান তারা তো যথেষ্ট ভয় পাবে স্বাভাবিকভাবেই, যদিও এটা নিয়ে তারা ইউএন যে রয়েছে আমাদের সেখান থেকে ওরা অবজেকশন জানিয়েছে যে ভারত ভিতরে ভিতরে সব কাজ করছে। যাই হোক, রেঞ্জ শুধু 10,000 কিলোমিটার বেশি না, 12,000 কিলোমিটার পর্যন্ত, এটা মনে রাখবে। আচ্ছা, এত মিসাইল বললাম আমরা, এই যে ব্যালিস্টিক মিসাইলগুলো। এবার সাবমেরিন থেকে উৎক্ষেপিত কিছু মিসাইলের নাম মনে রাখবে। সাবমেরিন থেকে যেটা বলা হয় সাগরিকা, সাগর থেকে নাম আছে সাগরিকা। যেমন যে K-15 একটা নাম আছে সাগরিকা। সূর্য, এই যে বললাম সূর্য একটা আমাদের কি হাইপারসনিক মিসাইল, সেটাও কিন্তু আমাদের সাবমেরিন থেকে উৎক্ষেপিত। K3, K4, K5 এই যে আছে K সিরিজ, এগুলো সব হচ্ছে আমাদের সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইল। এবার কতগুলো সাবমেরিনের নাম জানবো। নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, ঠিক না। ভারতের পারমাণবিক শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিনগুলোর নাম জানবো। দেখো তিনটার নাম জানবো আপাতত। এটা হচ্ছে INS আরিহান্ত, INS আরিধামান, আর হচ্ছে INS আরিঘাত। এই যে 3টা সাবমেরিন, এই 3টে সাবমেরিন যে রয়েছে আমাদের, 3টে সাবমেরিনের মধ্যে আমাদের 2টো সাবমেরিন অলরেডি ভারতবর্ষে এখন বর্তমানে রয়েছে, আর এটা আসবে কয়েকদিন পর। এই যে INS আরিহান্ত রয়েছে, এই INS আরিহান্ত যে রয়েছে ভারতের প্রথম আমাদের সেই নিউক্লিয়ার ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিন, ঠিক আছে না, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। 2016 সালে কাজ শুরু করে ভারতে। এটা নির্মাণ কাজ করে কে, কোথায় হয়, আমাদের বিশাখাপত্তনমে, এটা মনে রাখবে জাস্ট। আর INS আরিঘাত, এটা আমাদের ঠিক এই 24-25 আসার কথা, 24 আসেনি, 25 চলে আসবে, এটা মনে রাখবে। DRDO আর নৌবাহিনী ভারতে তৈরি করছে এটা। আর INS আরিধাম আমাদের আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা। হ্যাঁ, এটা উন্নত অস্ত্র, দীর্ঘ পাল্লার একটা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম একটা আমাদের সাবমেরিন। জাস্ট 3টে সাবমেরিনের নাম তোমরা মনে রাখবে। তাহলে কী বললাম, INS আরিহান্ত, INS আরিধামান, INS আরিঘাত, এই নামগুলো জানা উচিত, অ্যাজ আ ইন্ডিয়ান জানা উচিত। এবার দেখবো কি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলো কী রয়েছে ভারতের। অবশ্যই নাগ তার মধ্যে খুব ইম্পর্টেন্ট। ও কিন্তু ফায়ার অ্যান্ড ফরগেট ভার্সন, মানে একবার আঘাত ওকে যে এবার সেট করে দেওয়া হয় সে ঠিক জায়গায় আঘাত করবেই। হেলিনা, নাগেরই একটা আমাদের হেলিকপ্টার ভার্সন, হেলিনা, আমোঘা, আর হচ্ছে আমাদের কি এখানে কটা নাম আছে, না দেখলেও চলবে, এই 3টা, নাগ, হেলিনা, আমোঘা। এবার নিচে দেখো তোমরা, এই যে নাগ আছে না, নাগ হচ্ছে 3য় প্রজন্মের একটা ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল। আর হেলিকপ্টার ভার্সন কি, হেলিকপ্টার ভার্সন অফ নাগ, নাগের হেলিকপ্টার ভার্সনের নাম হচ্ছে কি, মানে নাগের হেলিকপ্টার ভার্সন হেলিনা, হেলিকপ্টার থেকে হেলিনা। ধ্রুবাস্ত্র, খুব ইম্পর্টেন্ট নাম একটা, ধ্রুবাস্ত্র। এই যে হেলিনা বললাম আমরা, হেলিনা হচ্ছে আমাদের কি হেলিকপ্টার ভার্সন, এই ধ্রুবাস্ত্র হচ্ছে হেলিনার আবার একটা উন্নত সংস্করণ, এটা মনে রাখবে। হ্যাঁ, আর সান্ট কি, সান্ট হচ্ছে নতুন প্রজন্মের একটা হেলিকপ্টার ভার্সন, এই যে সান্ট।
এগুলো হচ্ছে আমাদের কি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। নাগ মনে রাখবে, হেলিনা মনে রাখবে, অমোঘা মনে রাখবে, আর ধ্রুবাস্ত্র। ইয়েস, এই যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল পড়লাম, এবার বলবো ট্যাঙ্কের নাম। ভারতের কতগুলো ইম্পর্টেন্ট ট্যাঙ্ক, তার মধ্যে দুটো ট্যাঙ্ক তো খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের অর্জুন, ট্যাঙ্ক অর্জুন, আর ট্যাঙ্ক হচ্ছে আমাদের ভীষ্ম। ট্যাঙ্ক অর্জুন, এই ট্যাঙ্ক ভীষ্মটা হচ্ছে আমাদের কিন্তু T-99 পরিচিত, যেটা হচ্ছে রাশিয়ার নির্মিত একটা ট্যাঙ্ক। আচ্ছা, আমাদের কিন্তু অর্জুন, এই দুটো ট্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে জারোয়ার রয়েছে, অজয়া রয়েছে, এগুলো দেখবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের অর্জুন, এটা হচ্ছে আমাদের ভীষ্ম, এই দুটো ট্যাঙ্ক। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা চলছে যে আমরা FRCV অর্থাৎ রেডি কমব্যাট ভেহিকল, খুবই উন্নত মানের ট্যাঙ্ক নির্মাণ করতে চলেছি, পুরোপুরি ভারতীয় পদ্ধতিতে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কী রয়েছে আমাদের এখানে। ইয়েস, একটু দেখো ভালো করে খেয়াল করে। ভারতের ফাইটার কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার যে প্লেন, ফাইটার যে আমাদের রয়েছে আমাদের কী বলবো, ফাইটার জেট, কত বড় যে অবদান একটা যে কোনো এখন বর্তমান যুগে যুদ্ধ করার জন্য। তো ভারতে কী কী রয়েছে, ভারতের খাতে ভারত কোন কোন দেশ থেকে সেগুলো নিয়েছে, সেগুলো পড়বে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা এখানে নামগুলো। এই যে ডেসেল রাফায়েল ফ্রান্স, তারপর হচ্ছে আমাদের মিরাজটা যে রয়েছে, এটাও ফ্রান্স থেকে নেওয়া আছে। হাল তেজস, ভারত তেজস রয়েছে, তেজসটা কিন্তু ইন্ডিয়ার। হ্যাঁ, তেজসটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার রয়েছে। আর সুখোই, এটা হচ্ছে রাশিয়া থেকে নিয়েছি আমরা। নেত্র AEW&C আমরা পড়বো, একটু পরে আমরা পড়ছি, এটা হচ্ছে ইন্ডিয়ারই আমাদের। আর হাল একটা তৈরি করেছে প্রচন্ড নামে একটা, এটা হেলিকপ্টার অ্যাটাকিং একটা আমাদের যুদ্ধ আমাদের এয়ারক্রাফট প্রচন্ড, এটা ইন্ডিয়ারই আমাদের। তারপর তেজস তো পড়লাম, তারপরে MiG-29, এটা রাশিয়া। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানটায়, এই যে দ্য অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ভারত পরবর্তীকালে আর কয়েক বছর পর, সম্ভবত 4-5 বছর সময় লাগবে এই এয়ারক্রাফটটা তৈরি করতে। ভারত তার নিজস্ব পদ্ধতিতে, নিজস্ব টেকনোলজিতে নির্মাণ করতে যাচ্ছে AMCA, আমাদের ফিফথ জেনারেশন এয়ারক্রাফট। এই এয়ারক্রাফট যদি একবার ভারত তৈরি করতে পারে, তাহলে ভারতের যে বায়ুসেনা, ভারতের যে শক্তি, সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ছবিটা, অবশ্যই খুব সুন্দর লাগছে দেখতে। এবার ভারতের ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মানে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে পৌঁছাতে হবে, বা আমাদের বিভিন্ন রকম যে VIP যে আমাদের রয়েছে, যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওরা যেসব প্লেনে করে যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করে থাকে। তো এই ধরনের কতগুলো ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট এয়ারক্রাফটের নাম আমরা জানবো, যে সেগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের Boeing 777, ইউনাইটেড স্টেট আমেরিকা, এটা Boeing C-17, এই এয়ারক্রাফটটা আমাদের ভারতের প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকে, ইউনাইটেড স্টেটের, এটা US-এর। ডর্নিয়ার 228, এটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। তারপর ইলিউশন যে রয়েছে, ইলিউশনটা হচ্ছে আমাদের একটা সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া। অ্যান্তনোভ, এটা হচ্ছে রাশিয়ার। আর Boeing 737, এই যে BBJ, এটা তো কিন্তু বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা এই ট্রান্সপোর্টটি এই এয়ারক্রাফটটি ব্যবহার করছে, ঠিক আছে না। তো একটা কয়েকটা জাস্ট হালকা ডাটা তোমরা মনে রাখবে এগুলো। এবার আমরা নেক্সট আসছি কি, আচ্ছা দেখি ক্লাসটা কতটা বড় হচ্ছে, ক্লাসটা বেশি বড় তো করা যাবে না। এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট, এই যে এয়ারবোর্ন বলছি না, এয়ারবোর্ন, হ্যাঁ, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট, অবশ্যই ফুল ফর্মটা মনে রাখবে তোমরা, কখনো আসতে পারে কি নাম, তাই ফুল ফর্মটা কি, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল, নাম শুনে, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং, তার মানে কি আকাশচারী প্রাথমিক সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফুল ফর্মটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই মনে রাখবে তোমরা। একটু ডিফেন্স সম্বন্ধে আমাদের নলেজ কিন্তু লাগবে, এই ফুল ফর্মটা মনে রাখবে। এর কাজ কি, এটি একটি বিশেষ ধরনের রাডার সিস্টেম সব বিমান, মানে অর্থাৎ এয়ারক্রাফটেই এই রাডার সিস্টেমটা লাগানো থাকে। ভারতের আকাশপথে এই রাডার, আমাদের এই বিমান বা এই এয়ারক্রাফট ঘোরাফেরা করে, এবং যদি শত্রুপক্ষ এই আকাশে উড়ন্ত অবস্থায়, সে কী করতে পারে, শত্রুপক্ষের বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদির গতিবিধি শনাক্ত ও নিয়ন্ত্রণ করতে পারে। শুধু এই রেডার না, এখানে কিন্তু আমাদের কী থাকে, এখন উন্নত আমাদের যে ফাইটার জেটগুলোতে আমরা ব্যবহার করছি এই রেডার সিস্টেমটাকে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আবার সে প্রত্যুত্তর দিতে পারে, অন্য দেশের মিসাইলকে সে আবার অ্যাটাকও করতে পারে, ঠিক আছে না। তো ভারতের আকাশে এটা উড়ন্ত রাডার কেন্দ্র হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। আমাদের যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে এই আমাদের রাডার সিস্টেম, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল, মনে রাখবে। আমাদের ভারত যে বেশ অন্যান্য দেশ থেকে সেই রাডার সিস্টেম নিয়েছে, যেমন ভ্যারিয়েফ A-50 সোভিয়েত রাশিয়া থেকে নিয়েছে, সোভিয়েত ইউনিয়ন থেকে নিয়েছে, মানে রাশিয়া। এম্ব্রায়ার R-99 ব্রাজিল থেকে, বাট ভারতের নিজস্ব তৈরি DRDOর খুব উন্নত মানের, মনে রাখবে, এটা খুব স্টার মার্ক। নেত্র MK1, এই যে নেত্র MK1 দেখতে পাচ্ছ তোমরা, কি সাংঘাতিক লাগছে দেখতে, নেত্র MK1। আর ফ্যালকন, এটা রাশিয়া থেকে নিয়েছি আমরা, ব্যাস। এবার কতগুলো হেলিকপ্টারের কটা নাম আছে, হেলিকপ্টারে দেখো তোমরা, এই হেলিকপ্টারগুলো কি অ্যাটাকিং হেলিকপ্টার কিন্তু রয়েছে অনেক, যে আমাদের হাল নির্মিত, কি ধ্রুব, এবার রুদ্র কী হচ্ছে,
ALH এর ফুলগুলো আসে অনেক সময়, যেমন ALH টাইপের আমাদের একটা হেলিকপ্টার। ALH কি? অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, একটু অ্যাডভান্স, একটু উন্নত মানের, কিন্তু লাইট হালকা হালকা, হ্যাঁ, এটা কিন্তু ওয়েটটা খুব বেশি নয়, এটা বেশি অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। আর আরেকটা কি হচ্ছে লাইট কম্প্যাক্ট হেলিকপ্টার, LCH, এই নামগুলো মনে রাখবে। এটা প্রচণ্ড, এটা কিন্তু সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি আক্রমণাত্মক একটা হেলিকপ্টার। তাছাড়া আমাদের অ্যাপাচি যে হেলিকপ্টারটা আমরা নিয়েছি যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ USA থেকে, আর Mi-35 সেটা হচ্ছে আমরা রাশিয়া থেকে নিয়েছি, ঠিক আছে না? এগুলো যে হেলিকপ্টার। এবার যে মিসাইল, ইন্ডিয়ার যে মিসাইল সিস্টেমের মধ্যে দুটো মিসাইল সিস্টেমের নাম আমাদের অবশ্যই জানতে হবে। পিনাকা একটা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ঠিক আছে না? পিনাকা আছে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ঠিক আছে না? এই যে পিনাকা রয়েছে, পিনাকা কথার অর্থ কী? বো অফ দ্য লর্ড শিবা, বো অফ লর্ড শিবা, হ্যাঁ, অর্থাৎ লর্ড শিবের ধনুক। এটা কি মাল্টিপল রকেট লঞ্চার, অক্ষতায় অনেকগুলো একসঙ্গে রকেট লঞ্চ করতে পারে। এই রকেট অর্থাৎ এখানে কিন্তু মিসাইলগুলো, ঠিক আছে কি না, মনে রাখবে। রকেট মানে এখানে মিসাইল মনে রাখবে তোমরা। আর এটা কে তৈরি করেছে? আমাদের DRDO নির্মাণ করেছে, DRDO এটাকে তৈরি করেছে। একসঙ্গে প্রতি লেখা আছে লঞ্চার প্রতি রকেট সংখ্যা কত? একটা লঞ্চন করবে, লঞ্চার প্রতি রকেট সংখ্যা 12টা, একসঙ্গে 12টা। আর যে ট্রাকের উপরে রাখা আছে ট্রাকটার নাম হচ্ছে কি? টাট্রা ট্রাক। ব্যাস, এমনি মনে জানলেও চলবে। আর পিনাকার নামটা মনে রাখবে তোমরা। পিনাকাটা কি? একটা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম ভারতের। তারপরে আসবে আমাদের, দেখো, S-400 নাম শুনেছো তোমরা? S-400, এই যে চীন ভারত পাকিস্তানের S-400 কত বড় ভূমিকা রয়েছে। এই S-400 হচ্ছে কি নামে? S-4 ট্রিয়াম মিসাইল ডিফেন্স সিস্টেম। এটা সাধারণত আমরা S-400 বলি, যে কি S-400 ট্রিয়াম্ফ অথবা SA-21 গ্রোলার নামে পরিচিত। এই হাইলি অ্যাডভান্স, বুঝতে পারছো, হাইলি অ্যাডভান্স মোবাইল লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। সারফেস টু এয়ার মানে ভূমি থেকে আকাশে, ঠিক আছে না? এই আমাদের S-400 পাকিস্তানের অনেক মিসাইলকে নষ্ট করেছে আমাদের এই অপারেশন সিন্দুরের সময়। তো অবশ্যই আমাদের তো এই জন্য একটা অবশ্যই তোমাদের লাইক দেওয়া উচিত। আর এই S-400 কোন দেশের? এটা রাশিয়া নির্মিত। কোন কোম্পানি? আলমাস সেন্ট্রাল ডিজাইন ব্যুরো। দেখ, আলমাস নামটা তোমরা পাবেই। এই কোম্পানির অনেক নাম থাকতে পারে পাশে, বাট আলমাস নামটা তোমরা পাবে। তো এই যে S-400 অলসো নোন অ্যাজ, আমার ভারতে কিনে পরিচিত এটা সুদর্শন চক্র, হ্যাঁ, সুদর্শন চক্র নামে পরিচিত। এর পরিসর হচ্ছে 400 মিটার, 400 কিলোমিটার। দেখো কোন কোন জায়গায় সে লক্ষ্য অ্যাটাক করতে পারে। যেহেতু আমাদের S-400 খুব নিউজে রয়েছে, ভালো করে জানবো। ও লক্ষ্য করতে, ওর লক্ষ্যবস্তু কী কী হতে পারে? যুদ্ধ বিমান, যে কোনো যুদ্ধ বিমানকে অ্যাটাক করতে পারে, ড্রোনকে, ক্রুজ মিসাইলকেও করতে পারে, ব্যালিস্টিক মিসাইল। তার মানে ভাবো S-400 কতটা অ্যাডভান্স। এর আক্রমণের ক্ষমতা কি? ও যখন আক্রমণ করবে একসঙ্গে কতগুলো, দেখো একসাথে 36টি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। তো বুঝতে পারছো তাহলে এই S-400 কত বড় ভূমিকা, নাম তো শুনেছি। একসঙ্গে 36টা লক্ষ্যবস্তুতে সে কী করতে পারে? আঘাত করতে পারে। এর বিশেষ বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেব। এর মধ্যে উন্নত মানের রাডার সিস্টেম রয়েছে। কমান্ড কন্ট্রোল, কখন কী করতে হবে না করতে হবে, এই কমান্ড কন্ট্রোল, আক্রমণের সিদ্ধান্ত নেওয়া, নিয়ন্ত্রণ করার ব্যবস্থা, সমস্ত কিছু এখানে খুব উন্নত মানের। আর লঞ্চার ইউনিট তো রয়েছে, একসঙ্গে 36টার মতো আমরা কী করি? লঞ্চ করে থাকি, ঠিক আছে না? এবার দেখো অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এখানে মনে রাখবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল, অ্যান্টি রেডিয়েশন, ঠিক আছে কি না? এইটা খালি মনে রাখবে যে ভারতের প্রথম ভারতীয় প্রযুক্তিতে নির্মিত অ্যান্টি রেডিয়েশন যে মিসাইল রয়েছে তার নাম হচ্ছে রুদ্রম-1। এটা খুব আসে পরীক্ষায়, রুদ্রম-1 ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইল। কে নির্মিত করেছেন? এটা নির্মাণ করেছে আমাদের, এটা তৈরি করেছে DRDO, ঠিক আছে না? এবার আসবো কি আমি কিন্তু একটু স্পিড পড়াচ্ছি, তোমরা তোমাদের মতো করে ক্লাসটা দেখে নিও, কারণ ক্লাসটা আমি যেন লম্বা না হয়। তাও আজকে যা দেখলাম যে আজকেও আমি ক্লাসটাকে সম্পূর্ণ করতে পারছি না, হ্যাঁ। এরপরে কিছু টপিক থাকবে, দেখো আমরা 21 নম্বর টপিকে পেজে আছি, এখন আমাদের 31টা পেজ। তো দেখো ভারতের বিমানবাহী রণতরী অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার, সবার প্রথমে কার নাম পাচ্ছি আমরা? INS বিক্রমাদিত্য। খুব ইম্পর্টেন্ট, এটা 2013 সালে কি হয়, ভারতের আমাদের এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়। এটা কিন্তু রাশিয়া থেকে আমরা নিয়েছি, রাশিয়া নির্মিত, এটা মনে রাখবে তোমরা। ব্যাস, এটা জানলেই চলবে, বাকিগুলো তোমরা একটু দেখে নিও। এবার INS বিক্রান্ত, এটা সম্পূর্ণভাবে তৈরি, খুব স্টার মার্ক দিয়ে রাখো এটা। এই যে INS বিক্রান্ত আছে কিনা, INS বিক্রান্ত, এটা সম্পূর্ণভাবে ভারতের তৈরি, ভারতীয় প্রযুক্তিতে তৈরি। কোচিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে, কোচিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে। কত সালে এসে যুক্ত হয়েছে? কমিশন হয়েছে 2022 সালে, হ্যাঁ মনে রাখবে, কমিশন হয়েছে 2022 সালে। যে ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরী। এবার এই যে আমাদের INS বিক্রান্ত, এটা কিন্তু কি শুধু প্রাক্তন INS বিক্রান্ত, অর্থাৎ আমাদের ব্রিটিশ যুক্তরাষ্ট্র নির্মিত, ব্রিটিশ মানে ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড নির্মিত এই INS বিক্রান্ত প্রথম ভারতবর্ষে আমাদের কমিশন হয়েছিল 1961 সালে, ডিকমিশন হয় 1997 সালে। যেটা ব্রিটিশ যখন নির্মাণ করে, ওদের সময় নাম ছিল হারকিউলাস নামে পরিচিত, হারকিউলাস, ঠিক না? আমরা 1957 সালে এটাকে কিনেছিলাম এবং কমিশন করেছিলাম 61 সালে, 97 সালে সেটা কী করে ডিকমিশন করা হয়, রিটায়ার করে।
একে বলা হয় মেজবানের রানী বলা হয়। কোন ভারতীয় রণতরীকে মেজবানের রানী বলা হতো? সেটা হচ্ছে আইএনএস বিক্রান্ত। মনে রাখবে, এই আইএনএস বিক্রান্ত নাম দিয়ে কিন্তু আমরা আইএনএস বিক্রান্ত তৈরি করছি, সেটা কিন্তু একটু গন্ডগোল করবে না, এটা সম্পূর্ণ ভারতের তৈরি। আর আইএনএস বিক্রান্ত যেটা প্রাক্তন আমাদের, যেটা ডিকমিশন করা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু আমাদের ব্রিটিশ নির্মিত, অর্থাৎ ইংল্যান্ড নির্মিত। 1971 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, সেখানে এই রণতরীর অনেক বড় ভূমিকা রয়েছে। এর ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই রণতরী নিয়ে আমরা আইএনএস বিশাল তৈরি করতে যাচ্ছি। ভারত তৈরি করতে যাচ্ছে কি? আইএনএস বিশাল। নাম শুনে বুঝতে বিশাল, আইএনএস বিশাল প্রস্তাবিত, কিন্তু এটা খুব উন্নত মানের একটা এই ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট এই যে সিস্টেমে তৈরি হবে, নির্মিত হবে এই আমাদের আমাদের এয়ারক্রাফট বহনকারী যুদ্ধ জাহাজ। তো অবশ্যই ইম্পর্টেন্ট, এটাও নির্মাণ করবে কে? কোচিন শিপইয়ার্ড লিমিটেড তৈরি করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা দেখতে পাচ্ছি কি, আচ্ছা দেখি ক্লাসটা কত বড় হয়েছে। হ্যাঁ, তো ক্লাসটাকে আমি আর দীর্ঘায়িত করবো না, এখান থেকে ক্লাসটা থাকলো। এরপরের দিন যে ক্লাসটা পেজ অনেকগুলো থাকলেও আমাদের খুব সংক্ষেপে হয়ে যাবে। এরপর দিন বেশ কিছু আর আমাদের ডিফেন্সের কিছু আলোচনা আছে, সাথে কি ভারতের যে বিখ্যাত যে অপারেশন, হ্যাঁ বিভিন্ন যে অপারেশন, সেনাবাহিনীর অপারেশন সেটা, এবং ভারতের যে বিখ্যাত যে এক্সারসাইজগুলো, সেগুলো আমরা এরপরের দিনে ক্লাসে আর আলোচনা করব। তো যাই হোক, আজকের ক্লাসটা সম্পূর্ণ যারা দেখবে তাদেরকে বিশেষ অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ সবাই যেন উপকৃত হয়। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার তোমাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে রেখো, শুধু দেখে রেখো না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়।